সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা তোমাদের বোটানির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই দেখা যায় একটা সৃজনশীল এসেই থাকে। এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে। এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক তার মধ্যে একটা হচ্ছে শ্বসন এবং আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আজকে আমরা শ্বসন নিয়ে পড়বো। ওকে, তাহলে শ্বসন বলতে প্রথমেই আমরা কি বুঝি? দেখো, শ্বসন নিয়ে যদি কাউকে জিজ্ঞেস করা হয় সবাই কিন্তু একটা বেসিক কথা বলে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা এবং অক্সিজেন গ্রহণ করাকেই আমরা শ্বসন বুঝি। কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ বা অক্সিজেন গ্রহণ এটা কিন্তু আসলে শ্বসন নয়। এটা আমরা যেটা বলি এটা হচ্ছে শ্বাসক্রিয়া। তাহলে শ্বসন আসলে কি? দেখো, তুমি প্রতিদিন নানা ধরনের খাবার খাও। কেন খাবার খাও? কারণ এই খাবার থেকে তোমার আসলে এনার্জি প্রয়োজন এবং তোমার কাজ করতে আসলে প্রতিদিন মানে বেশ কিছু এনার্জি খরচ হয় এবং এই এনার্জিটা তুমি হচ্ছে গিয়ে কি খাবার থেকে নাও। এখন তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারটা কি ডিরেক্ট তোমার এনার্জিটা দিতে পারতেছে? না, ডিরেক্ট দিতে পারতেছে না। এই যে তুমি খাবার খাচ্ছ এই খাবারটা হয় কার্বোহাইড্রেট অথবা প্রোটিন অথবা লিপিড। হ্যাঁ, এখন এগুলো মেনলি কি? এগুলি মেনলি আমাদের ব্যাংকে রাখা টাকার মতন অথবা চেকের মতন। দেখো, তোমার কাছে একটা চেক আছে, এই চেকটা তুমি ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই চেকটা ভাঙিয়ে তুমি টাকা নিয়ে আসতে পারতেছো, তাই না? কারণ আমরা হচ্ছে টাকা দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারি। তাহলে এই চেকটা কিন্তু কি, চেকটাকে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে? টাকাতে কনভার্ট করতে হবে। টাকাতে কনভার্ট করলে সেই টাকা দিয়ে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। ঠিক সেরকম তোমার দেহের যেই হচ্ছে তুমি খাবারগুলো গ্রহণ করতেছো এই খাবারগুলো যদি শক্তিতে বা এনার্জিতে কনভার্ট হতে না পারে, ঠিক যেরকম আমরা টাকাতে কনভার্ট করতেছি চেককে, তাহলে এই খাবারগুলো কিন্তু আমাদের কোনো কাজেই আসবে না। তাহলে আমাদের এই এনার্জি বা আমাদের দেহের জন্য এরকম হচ্ছে টাকা হিসেবে কে কাজ করতেছে? আমাদের মাথায় কিন্তু চট করে একটা জিনিস চলে আসার উচিত, সেটা হচ্ছে গিয়ে কি এটিপি, তাই না? কারণ আমরা এসএসসি লাইফে কিন্তু জেনেছি যে এটিপি কে কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। তাহলে এটিপি কিন্তু আমাদের সেই টাকার মতন এবং এই যে এটিপি, তাহলে এই এটিপি তৈরি করার প্রক্রিয়াটাই কিন্তু শ্বসন। কোত্থেকে আমরা এটিপি তৈরি করব? এই এটিপি তৈরি করব হচ্ছে গিয়ে খাবার থেকে, ঠিক আছে? আমাদের খাবার হিসেবে আমরা আসলে যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে কি লিখবো? যে আমাদের আসলে কি খাবারের মধ্যে থাকা যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে গিয়ে কি ওই যে চেকের মতন এটাকে আমি কিসে কনভার্ট করব? টাকায় কনভার্ট করব। আমাদের দেহের টাকা কি? টাকা হচ্ছে গিয়ে এটিপি। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে খাবারের মধ্যে থাকা স্থিতি শক্তিকে কিসে কনভার্ট করা? রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো কি শ্বসন। কেন রাসায়নিক শক্তিতে কনভার্ট করব? কারণ এই রাসায়নিক শক্তিটা ইউজ করে আমরা আমাদের পরবর্তী কাজগুলো করতে পারি। আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, তার জন্য একটা শক্তির প্রয়োজন। সেই শক্তিটা আমরা পাবো কোত্থেকে? শ্বসন থেকে। তাহলে শ্বসনের বিক্রিয়াটা যদি আমরা লিখে ফেলি, চিন্তা করো তুমি কিন্তু আসলে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছ, তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, তুমি প্রোটিন খাচ্ছ, তুমি লিপিড খাচ্ছ, কিন্তু আমরা শ্বসনের বিক্রিয়ার সময় নর্মালি হচ্ছে গিয়ে কি কার্বোহাইড্রেট আমরা হচ্ছে গিয়ে গ্লুকোজ লিখে থাকি। তাহলে গ্লুকোজ দিয়ে আমরা লিখি, গ্লুকোজ দিয়ে যদি আমরা এই বিক্রিয়াটা লিখি তাহলে কি হবে? গ্লুকোজ, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলার জন্য অবশ্যই তোমার কিছু প্রয়োজন। এখানে ভাঙার কাজ করবে কি? এখানে ভাঙার কাজ করবে হচ্ছে গিয়ে অক্সিজেন। তাহলে অক্সিজেন কি আসলে কি এটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে? না, এটা আসলে এক ধরনের বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আমাদের কাকে প্রয়োজন? আমাদের প্রয়োজন অক্সিজেনকে। কেন প্রয়োজন? কারণ আমরা কি করতে চাচ্ছি? আমরা এই যে গ্লুকোজ আছে এই গ্লুকোজটা হচ্ছে আমাদের মজুদ শক্তি, অর্থাৎ যেটা আমি কি করে রাখছি? সঞ্চয় করে রাখছি। এই মজুদ শক্তিটা আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন এটিপি, যে এটিপিটাকে আমরা ইউজ করতে পারবো। এজন্য আমরা এই গ্লুকোজটাকে কনভার্ট করতেছি কিসে? এটিপিতে। এবং এই কনভার্সনের ক্ষেত্রে আমাদের কি হেল্প করতেছে? বিভিন্ন ধরনের এনজাইম। তোমরা জানো যে এনজাইম কি করে? বিভিন্ন বিক্রিয়ার গতিগুলোকে কি করে? বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই এনজাইম গুলো হেল্প করবে এবং এখানে আমাদের হচ্ছে গিয়ে কি এটিপি তো তৈরি হবেই, তার সাথে সাথে হচ্ছে গিয়ে কি কিছু কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, পানি এবং সাথে তৈরি হবে কি? সাথে তৈরি হবে হচ্ছে কি এটিপি। ওকে, এবং এখানে আমরা এটিপি পাবো 36 অণু। আমরা যদি এটা এসএসসি তে 38 অণু শিখে থাকি তাহলে আমাদের একটু কারেকশন করে নিতে হবে, এটা কিন্তু 36 অণু। এবং কিভাবে 36 অণু এটিপি পাবো আমরা সেটা আমরা পরের ক্লাস গুলোতে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখন শ্বসনে চলে যাই। দেখো, শ্বসন কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই শ্বসনটা আসলে উদ্ভিদের কোথায় হচ্ছে? যেহেতু আমরা বোটানি পড়ছি তাহলে উদ্ভিদের ব্যাপারগুলোই আমরা এখানে নিয়ে আসবো।
উদ্ভিদের শ্বসন সাধারণত দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে উদ্ভিদের সাইটোপ্লাজম, যে কোনো কোষের সাইটোপ্লাজম, এবং কি মাইটোকন্ড্রিয়া। তাহলে শ্বসন কোথায় কোথায় হবে? শ্বসন হবে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। এবং এই যে শ্বসন, শ্বসন আসলে কাদের শ্বসন হবে? যেমন আমরা উপরে বিক্রিয়াটাতে দেখলাম যে গ্লুকোজের আমরা হচ্ছে শ্বসন দেখতেছি, বা গ্লুকোজ হচ্ছে গিয়ে কি ভেঙে যাচ্ছে, জারিত হচ্ছে। তাহলে এখানে এই গ্লুকোজটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্বসনিক বস্তু, অর্থাৎ যেটা আমাদের বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, প্রধান বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। যেই বিক্রিয়কটাকে হচ্ছে গিয়ে কি আমরা জারিত করে সেখান থেকে শক্তিটা কালেক্ট করতেছি, সেটাকেই আমরা বলবো কি শ্বসনিক বস্তু। তাহলে শ্বসনিক বস্তুটা কি কি? শ্বসনিক বস্তু হচ্ছে আমরা ডেইলি যেই যেই খাবারগুলো খেয়ে থাকি। তুমি চিন্তা করো, তুমি ডেইলি হচ্ছে গিয়ে কি কি ধরনের খাবার খাও? তুমি ডেইলি খাচ্ছ হচ্ছে গিয়ে কি কার্বোহাইড্রেট, তাই না? তুমি ডেইলি খাচ্ছ হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট, এরপরে তুমি খাচ্ছ কি প্রোটিন, তাই না? তারপরে তুমি কি খাচ্ছ? তারপরে তুমি খাচ্ছ হচ্ছে গিয়ে ফ্যাট বা লিপিড। তাহলে এগুলোই মেনলি কিন্তু শ্বসনিক বস্তু। এছাড়াও হচ্ছে আমরা ভিটামিন খাই, মিনারেলস খাই, কিন্তু এগুলির আসলে কি এনার্জি তৈরি করার কোনো ক্ষমতা থাকে না, অ্যাবিলিটি থাকে না। তাই শ্বসনিক বস্তু হবে তারাই যাদের আসলে কি, যাদের আসলে এনার্জি, মানে এনার্জি হচ্ছে গিয়ে কি আমাদের প্রোভাইড করতে পারবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে গিয়ে শ্বসনিক বস্তু। এছাড়া কিছু জৈব অ্যাসিডও আছে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। তাহলে এই যে শ্বসন, এই শ্বসনটা আমরা একটা মাত্র বিক্রিয়া দিয়ে দেখিয়ে ফেললাম, কিন্তু এই শ্বসন কিন্তু ধাপে ধাপে অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে ঘটে। এবং শ্বসনটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবাত শোষণ আর আরেকটা হচ্ছে অবাত শোষণ, ঠিক আছে? তাহলে সবাত শোষণ আর অবাত শোষণ জিনিসটা কি? তাহলে শ্বসনকে আমরা কয় ভাগে ভাগ করব? শ্বসনকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে সবাত শোষণ, সবাত শোষণ, আর আরেকটা হচ্ছে অবাত শোষণ। তাহলে সবাত শোষণ কি? যেই শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন লাগবেই, O2 লাগবে বা ম্যান্ডেটরি, ঠিক আছে? অক্সিজেনের অভাবে এই শ্বসন প্রক্রিয়াটা সম্ভব না। আর অবাত শোষণ কি? অবাত শোষণ হচ্ছে গিয়ে অক্সিজেনের অনুপস্থিতিতে সেই যেই শ্বসন গুলো, মানে যেই শ্বসনে হচ্ছে গিয়ে কি অক্সিজেনের প্রয়োজন নেই বা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাকে আমরা বলবো কি অবাত শোষণ, ঠিক আছে? তাহলে এখন আমরা সবাত শোষণ সম্পর্কে জানবো। ওকে, তাহলে দেখো এই যে সবাত শোষণ, এই সবাত শোষণে আমরা কিন্তু এটাকে তিনটা ধাপে ভাগ করতে পারি। যদিও আমরা এসএসসি লাইফে এটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, কিন্তু এখন আমরা জানবো যে এটা আসলে 3টা ভাগে ভাগ করা হয়, কারণ এসএসসি লাইফে তোমরা এটা ধাপ করেছো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। ওই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটাকে এখন আমরা ক্রেবস চক্রের মধ্যেই হচ্ছে ইনক্লুড করে ফেলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে সবাত শোষণে আসলে কি কি ধাপ আছে। সবাত শোষণের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস, এবং দেখা যায় গ্লাইকোলাইসিসটা কিন্তু অবাত শোষণেও ঘটে থাকে, ঠিক আছে? তাই এটাকে আমরা কি বলতে পারি? দেখো শ্বসনের হচ্ছে গিয়ে কি দুইটা, আমরা শ্বসনকে ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হচ্ছে সবাত শোষণ আর আরেকটা হচ্ছে অবাত শোষণ। এখন এই সবাত শোষণের প্রথম যে ধাপটা তার নাম গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা অবাত শোষণেও ঘটে থাকে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে গ্লাইকোলাইসিস হওয়ার জন্য আসলে অক্সিজেনের প্রয়োজনীয়তা নেই, যেহেতু এটি সবাত এবং অবাত শোষণ দুই ক্ষেত্রেই হচ্ছে। এই জন্য গ্লাইকোলাইসিসকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। সাধারণ মানে কি? দুইজনের জন্যই যেটা কমন, যেহেতু শ্বসনের দুইটা মানে শ্বসনকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি এবং দুইটা ভাগের মধ্যে হচ্ছে গিয়ে কি কমন একটা হচ্ছে ধাপ গ্লাইকোলাইসিস। তাই এই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে কি শ্বসনের সাধারণ গতিপথ। এবং এই যে আরেকটা নাম, এই নামগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ দেখো এই নামগুলো দিয়ে কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে কি সিকিউ এবং এমসিকিউতে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? এরপর গ্লাইকোলাইসিসকে কি বলা হয়? গ্লাইকোলাইসিসটা আসলে কোথায় ঘটে? আমরা প্রথমেই বলেছি যে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে শ্বসন ঘটে থাকে। গ্লাইকোলাইসিসটা ঘটবে সাইটোপ্লাজমে। কেন এটা সাইটোপ্লাজমে ঘটে? কারণ গ্লাইকোলাইসিস হওয়ার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন, আমরা জানি যে কোনো বিক্রিয়া হওয়ার জন্য আসলে সেখানে কিছু এনজাইম কাজ করে, যে এনজাইমগুলি বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয় এবং বিক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সহায়তা করে। এখন গ্লাইকোলাইসিসের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো অধিকাংশই সাইটোপ্লাজমে পাওয়া যায় বা বেশিরভাগই সাইটোপ্লাজমে পাওয়া যায়। এই জন্য গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো সাইটোপ্লাজমে ঘটবে। যেহেতু এটা সাইটোপ্লাজমে ঘটবে, তাই এই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম কিন্তু আমরা দিতে পারি কি সাইটোপ্লাজমিক শ্বসন। এবং এই যে আমি নামগুলো লিখতেছি, এই নামগুলো দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সাইটোপ্লাজমিক শ্বসন।
শ্বসন। ওকে, আচ্ছা, তারপর দেখো এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো বা এই গ্লাইকোলাইসিস সম্পর্কে তিনজন বিজ্ঞানী আসলে প্রথম গবেষণা করেন বা এরা আসলে এই গ্লাইকোলাইসিসের ধারণা দেন। এই জন্য তাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমরা এই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম দিই, সেটা হচ্ছে ইএমপি পাথওয়ে। ঠিক আছে, ইএমপি পাথওয়ে মানে কি? ইএমপি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এমবেরেন, মেয়রহফ এবং পার্নাস, এই তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে গিয়ে কি গ্লাইকোলাইসিসের একটা নামকরণ করা হয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে ইএমপি পাথওয়ে। তাহলে এটা ছিল কি গ্লাইকোলাইসিসের তিনটা নাম। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে সবাত শোষণের প্রথম ধাপ হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস। এছাড়াও সবাত শোষণে আরো দুইটা ধাপ আছে, সেগুলোর মধ্যে কি কি আছে দেখি একটু আমরা। 2 নম্বরে আছে হচ্ছে গিয়ে ক্রেবস চক্র এবং আরো একটা গুরুত্বপূর্ণ ধাপ এবং লাস্ট যে ধাপটা তার নাম হচ্ছে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে গ্লাইকোলাইসিসের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেই গ্লাইকোলাইসিস নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু শ্বসনের ক্ষেত্রে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই দুইটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গ্লাইকোলাইসিস। তাহলে চলো আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে জানি। দেখো গ্লাইকোলাইসিস তুমি যদি একটু নামটাই চিন্তা করো তাহলে এখানে তুমি বুঝতে পারবে যে গ্লাইকোলাইসিস দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। গ্লাইকো প্লাস লাইসিস, আমরা গ্লাইকোলাইসিস ওয়ার্ডটাকে যদি একটু ভেঙে দেখাই, ঠিক আছে, দেখো এখানে আছে হচ্ছে গিয়ে লাইসিস। তাহলে দেখো এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে? গ্লাইকো একটা শব্দ, লাইসিস একটা শব্দ। তোমরা সবসময় মনে রাখবে যে লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, লাইসিস মানে ভেঙে ফেলা। ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে লাইসিস মানে ভেঙে ফেলা, আর গ্লাইকো দিয়ে এখানে মেইনলি বোঝাচ্ছে গ্লুকোজ। তাহলে দেখো শ্বসনের বিক্রিয়া আমরা দেখেছিলাম আমরা গ্লুকোজকে ভেঙে ফেলতেছি, তাহলে গ্লাইকোলাইসিসে মেইনলি কি হবে? গ্লুকোজটাই ভেঙে ফেলবো আমরা, এবং এখানে গ্লুকোজ ভেঙে আমরা কি তৈরি করব? গ্লুকোজ ভেঙে আমরা তৈরি করব পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজ ভেঙে আমরা তৈরি করব পাইরুভিক অ্যাসিড। ওকে, আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিসে মেইনলি কি হবে? গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে দেখো নামটা আমরা যখন ভেঙে ভেঙে পড়তেছি আমাদের কিন্তু অধিকাংশ মানে এটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে গ্লাইকোলাইসিস আসলে কাকে বলে এবং গ্লাইকোলাইসিসের বিক্রিয়া কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে ঘটবে। তাহলে এখানে গ্লাইকোলাইসিসকে আমরা রাসায়নিক বস্তু হিসেবে ধরে এখানে টোটাল বিক্রিয়াটা দেখানো হয়েছে, যেটা আসলে তোমাদের বইতে আছে। এই বিক্রিয়া বোঝানোর আগে আমি তোমাদেরকে কিছু বেসিক কথা বলবো। তোমাদের এই বিক্রিয়া বোঝার জন্য একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা কি? দেখো আমরা এসএসসি তে একটা জিনিস পড়েছিলাম যে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা তৈরি হয় কিভাবে? এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আচ্ছা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হবে এডিপি প্লাস হচ্ছে গিয়ে কি ইনঅর্গানিক ফসফেট বা আইপি নিয়ে এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হবে বা এটিপি তৈরি হবে। ওকে, এখন দেখো এই যে এটিপি তৈরি হচ্ছে, এই এটিপি তৈরির এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? এই বিক্রিয়াটাকে আমরা বলি ফসফোরাইলেশন। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। দেখো এই যে অ্যাডিনোসিন ডাইফসফেট এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট মিলে এটিপি তৈরি করলো, যাকে আমরা বলি ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা হওয়ার জন্য একটা এনজাইম প্রয়োজন হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। সেই এনজাইমটার নাম কি? কাইনেস। তোমরা জানো যে এনজাইমের নামের শেষে সবসময় কিন্তু এস এই ওয়ার্ডটা থাকে। ঠিক আছে, এই অংশটুকুন থাকে, এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা দিয়ে আসলে একটা এনজাইম বোঝানো হচ্ছে। কোনো কোনো এনজাইমের ক্ষেত্রে আসলে এটা থাকে না, তবে আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা পাবো। এখন দেখো এই যে এডিপি প্লাস আইপি দিয়ে হচ্ছে এটিপি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার ক্ষেত্রে এনজাইম হচ্ছে গিয়ে কাইনেস। এখন কখনো কখনো কিন্তু এটা রিভার্স প্রসেসও ঘটে, তাই এই বিক্রিয়াটাকে আমরা আসলে ঠিক এইভাবে লিখতে পারি যে এটা একটা উভমুখী বিক্রিয়া। এখান থেকে এটিপি তৈরি হতে পারে অথবা প্রয়োজনের সময় এটিপি ভেঙেও যেতে পারে। এটিপি ভাঙলে আমাদের লাভ কি? আমাদের যদি কখনো হচ্ছে গিয়ে কি ফসফেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটিপি ভেঙে আমাদের কি করবে? এটা কিন্তু আসলে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বোঝানো হচ্ছে। ঠিক আছে, তখন এটিপি ভেঙে আমাদের সেই ফসফেটের যোগান দিবে। তাহলে এই বেসিক কথাটা কিন্তু আমাদের প্রয়োজন এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলোকে বোঝার জন্য। ওকে, তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? যে যখন আমরা এটিপি তৈরি করব তখন সেখানে হচ্ছে গিয়ে যে এনজাইমটা কাজ করবে সেটার নাম কাইনেস, এবং যখন আমরা এটিপি ভেঙে ফেলবো সেক্ষেত্রেও যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে গিয়ে কাইনেস। এটিপি কখন ভাঙবো? যখন আমাদের ফসফেটের প্রয়োজন তখন আমরা এটিপি ভাঙবো। আর এটিপি কখন তৈরি করব? যখন আমি ফসফেট হচ্ছে গিয়ে কি আমার কাছে আছে এবং এই ফসফেট দিয়ে আমি পরবর্তীতে এটিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করতে পারি।
তুমি জানো যে আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের এখানে এভাবে হচ্ছে গিয়ে কি আমরা চিন্তা করবো যে আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে এটিপি তৈরি করা, এবং গ্লাইকোলাইসিস মানে কি গ্লুকোজ ভেঙে ফেলা, অর্থাৎ গ্লুকোজ ভেঙে আমি এখান থেকে যত বেশি এটিপি তৈরি করতে পারি ততই আমার লাভ। তাহলে আমরা একটু বিক্রিয়াটায় চলে যাই। দেখো তোমার কাছে প্রথমেই কি আছে, গ্লুকোজ, তাই না? আমাদের কাছে আছে গ্লুকোজ। এই গ্লুকোজটা কি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটা আমরা বুঝতে পারতেছি। এই গ্লুকোজ প্রথম যে বিক্রিয়াটা করবে, এই বিক্রিয়াটার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা, গ্লুকোজ 6 ফসফেট। এখন গ্লুকোজ 6 ফসফেট দিয়ে আসলে এখানে বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গ্লুকোজের, আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে কি, আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলি, গ্লুকোজ হচ্ছে গিয়ে কি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং এইখানে তোমরা যদি একটু কেমিস্ট্রির জৈব যৌগটা চিন্তা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্লুকোজ 6 ফসফেট দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে গ্লুকোজের 6 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে এখানে আমাদের ফসফেটের প্রয়োজন, বা এই ফসফেটটা তো আমার কাছে আগে ছিল না, এই ফসফেটটা আমি কোথায়, মানে কোথা থেকে পেলাম, কোথা থেকে এনে গ্লুকোজের 6 নাম্বার কার্বনে এসে যুক্ত করলাম। দেখো এই ফসফেটটা কোথা থেকে আমরা পাবো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যখনই আমরা হচ্ছে গিয়ে কি কোথাও একটা ফসফেট প্রয়োজন তখনই কি হবে, এটিপিটা ভেঙে যাবে। ঠিক আছে, ফসফেট যখন প্রয়োজন তখন এটিপি ভেঙে যাবে। মনে করো এটা একটা গ্লুকোজ, এই গ্লুকোজের টোটাল হচ্ছে 6টা কার্বন আছে, এই 6টা কার্বনের মধ্যে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট এনেছি। কিভাবে এনেছি, এই যে দেখো এখানে লিখে আছে এটিপি কে ভেঙে এডিপি তে কনভার্ট করেছি। আর আমরা জানি যে এটিপি কে যখন আমরা হচ্ছে গিয়ে কি ভেঙে এডিপি তে কনভার্ট করব তখন সাথে সাথে একটা কি হবে, ফসফেট তৈরি হবে। এই ফসফেটটাই চলে এসেছে কোথায়, গ্লুকোজের কাছে, এবং এই ফসফেটটা গ্লুকোজের কাছে এসে এই গ্লুকোজ 6 ফসফেট তৈরি করেছে। তাহলে জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এই ম্যাগনেসিয়াম আয়নটা কেন, এই ম্যাগনেসিয়াম আয়নটা মেইনলি এখানে কি করে, প্রভাবক হিসেবে কাজ করে। এই ম্যাগনেসিয়াম আয়নটা হচ্ছে কি এটিপি ভাঙার জন্য বা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করার জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলিকে সে প্রভাবিত করে, ওর উপস্থিতিতে এই বিক্রিয়াটা দ্রুত গতিতে হচ্ছে। এনজাইম এবং প্রভাবকের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে। আপাতত মনে রাখো যে এনজাইম বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দিচ্ছে অথবা কমিয়েও দিতে পারে, আর প্রভাবক হচ্ছে বিক্রিয়াটাকে প্রভাবিত করতেছে। আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে গ্লুকোজ 6 ফসফেট আছে। এখন এখানে এনজাইমটার নামটা একটু লক্ষ্য করো তো। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে এটিপি তৈরি হওয়া অথবা এটিপি ভেঙে ফেলার জন্য যেই এনজাইমটা লাগবে সেই এনজাইমটার নাম কাইনেজ। তাহলে আগে কেন হেক্সো কথাটা যুক্ত আছে, হেক্সো মানে হচ্ছে হেক্সোস, হেক্সোস শর্করা থেকে হেক্সো ওয়ার্ডটা এসেছে। এখন হেক্সোস মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট শর্করা। দেখো গ্লুকোজ একটা শর্করা বা কার্বোহাইড্রেট, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের 6টা কার্বন আছে, তাই গ্লুকোজকে আমরা বলতে পারি হেক্সোস। এটা তোমাদের কোষ রসায়ন যদি পড়ে থাকো সেখানে তোমরা এটা জানতে পারবে, আমাদের কোষ রসায়নের ক্লাসগুলি যদি আমার দেখে থাকো বা কোষ রসায়ন যদি তুমি পড়ে থাকো তাহলে সেখানে তুমি জানতে পারবে। এখন দেখো এখানে কি হয়েছে, কেন হেক্সোস বলছি, কারণ হেক্সোস মানে হচ্ছে গিয়ে 6 কার্বন বিশিষ্ট শর্করা, আর গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা বা কার্বোহাইড্রেট, তাই এটাকে হচ্ছে গিয়ে হেক্সোস বলা হচ্ছে। এখন এই জন্য হেক্সোসের সাথে কি করতেছে, এটিপি থেকে আসা, এখানে এটিপি ভেঙেও যাচ্ছে, প্লাস এটা হচ্ছে বিক্রিয়ক হিসেবে ছিল হেক্সোস, তাই বিক্রিয়ক থেকে এসেছে হেক্সো ওয়ার্ডটা, আর যেহেতু এটিপি ভেঙে যাচ্ছে তাই পরবর্তী অংশে যুক্ত হয়েছে কাইনেজ। ঠিক আছে, তাহলে এনজাইমের নামটা কিন্তু আমরা বুঝে গেলাম। এভাবে যদি একটু বুঝে বুঝে পড়ি আমাদের জন্য এই টপিকটা কিন্তু পড়া অনেকটা ইজি হয়ে যাবে। এরপর দেখো এই গ্লুকোজ 6 ফসফেটটা কি করতেছে, পরবর্তীতে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করলো। এখন গ্লুকোজ থেকে কিভাবে ফ্রুক্টোজ হলো, দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা একে অপরের আইসোমার। ঠিক আছে, আইসোমার মানে কি, এরা একে অপরের সমাণু, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ঠিক আছে, এখন এই সমাণু বলতে আসলে কি বোঝাবে, যে এদের দুইজনেরই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি গাঠনিক সংকেতটার মধ্যে আমরা ভিন্নতা, দুইজনেরই আণবিক সংকেত সেম, দুইজনের ক্ষেত্রে আণবিক সংকেত হচ্ছে C6H12O6, কিন্তু গাঠনিক সংকেতের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা দেখব। এখন তাই এরা যেহেতু গাঠনিক ভাবে ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম, তাই এদেরকে আমরা কি বলি, এরা হচ্ছে গিয়ে সমাণু। সমাণুকে বলা হয় কিন্তু ইংলিশে আইসোমার, সমাণুকে কি বলা হয়, আইসোমার। এখন যেহেতু এখানে গ্লুকোজের আইসোমার হচ্ছে গিয়ে কি ফ্রুক্টোজ, তাই গ্লুকোজ 6 ফসফেটেরও আইসোমার হচ্ছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি হচ্ছে, তাই এই বিক্রিয়ার এনজাইমের নাম আইসোমারেজ। এই বিক্রিয়ার এনজাইমের নাম আইসোমারেজ। আইসোমারেজ মানে কি, সমাণুকরণ বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে। যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজ দেখতে আসলে একই রকম, বুঝছো, মানে মনে করো দুইজনই হচ্ছে গিয়ে কি যমজ বোন, কিন্তু হচ্ছে অনেকটা যমজ বোনের মতন,
দুইজনই দেখতে হচ্ছে গিয়ে সেম হবে, কিন্তু দুইজন দুইটা আলাদা মানুষ। ঠিক সেরকম গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইজনই দেখতে সেমই, মানে এদের আণবিক সংকেতটা সেমই, কিন্তু এদের ভিতরে গঠন হচ্ছে গিয়ে কি আলাদা। ওকে, তাহলে যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হচ্ছে, এরা একে অপরের সমাণু বা আইসোমার, তাই এই বিক্রিয়ার এনজাইমটার নাম আইসোমারেজ। তাহলে আগে ফসফোগ্লুকো কেন? দেখো প্রথম অংশটা আসতেছে বিক্রিয়কের নাম থেকে। আমাদের বিক্রিয়ক ছিল গ্লুকোজ 6-ফসফেট, তাহলে এই ফসফেট থেকে আসছে হচ্ছে গিয়ে ফসফো, আর গ্লুকোজ থেকে আসছে হচ্ছে গিয়ে গ্লুকো। তাই এই বিক্রিয়ার এনজাইমটার নাম কি? ফসফোগ্লুকো আইসোমারেজ। তাহলে এই বিক্রিয়ার এনজাইমটার নাম কি? ফসফোগ্লুকো আইসোমারেজ। আমরা বুঝতে পারলাম কেন এনজাইমটার নাম হচ্ছে গিয়ে ফসফোগ্লুকো আইসোমারেজ হয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো ফসফেট প্রয়োজন হয় নাই, উল্টা ফসফেট আমরা আগে যেটা ছিল গ্লুকোজের 6 নাম্বার কার্বনের ফসফেট ছিল, ফ্রুক্টোজেরও এখানে 6 নাম্বার কার্বনের ফসফেট আছে, এক্সট্রা আমাদের ফসফেট লাগে নাই, তাই এটিপিরও কোনো ভাঙনের প্রয়োজন হয়নি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপু আমার টার্গেট হচ্ছে এটিপি তৈরি করা, তাহলে আমি কেন এখানে এটিপি ভেঙে ফেলছি? দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি যদি অনেক ধরো লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছ, তার জন্য কিন্তু তোমার অন্তত হচ্ছে গিয়ে কি 10-20 হাজার টাকা খরচ করতে হবে। একদমই কোনো টাকা খরচ না করে তুমি কিন্তু 3-4 লাখ টাকা ইনকাম করতে পারবে না। ঠিক সেরকম আমার এখানে টার্গেট, আমি অনেক এটিপি ইনকাম করবো বা এটিপি তৈরি করবো, তার জন্য আমি আপাতত কিছু এটিপি হচ্ছে খরচ করতেছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এরপরে কি হয়, ফ্রুক্টোজ 6-ফসফেটটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কনভার্ট হয়ে যায় বা বিসফসফেট তৈরি হয়। এখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট মানে আসলে কি? দেখো এখান থেকে কিন্তু বুঝতে পারতেছো যে জৈব যৌগ যদি পড়ে থাকো, এই জিনিসটা তোমাদের বোঝার কথা যে 1,6-বিসফসফেট মানে হচ্ছে গিয়ে 1 নাম্বার কার্বন, আরেকটা হচ্ছে গিয়ে কি 6 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত থাকবে। এখন এটাখানে বিস কথাটা দেখে আমাদের অনেকেরই হচ্ছে গিয়ে কি একটু কনফিউশন কাজ করবে যে বিস জিনিসটা তো আগে শুনি নাই। দেখো আমি যদি এখানে একটা লিখি একটা কার্বন স্কেলটন, দেখো এখানে হচ্ছে গিয়ে কি 3টা কার্বন লিখেছি। হ্যাঁ, এই 3টা কার্বন আমি নাম্বারিং করলাম 1 2 3। এখন এই 1 নাম্বার কার্বনে 2টা আমি হচ্ছে গিয়ে ফসফেট যুক্ত করলাম। ঠিক আছে, আমি আরেকটা লিখলাম এখানে 3টাই কার্বন 1 2 3, 1 নাম্বার কার্বনে একটা ফসফেট, 2 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট। ঠিক আছে, এখন যখন সেম কার্বনে সেম কম্পাউন্ড আছে, তখন সেখানে আমরা লিখি এভাবে 1 1 1 1 ডাই ধরো হচ্ছে গিয়ে কে 1 1 ডাই ফ্রুক্টোজ 1 1 ডাইফসফেট, আমরা এটা লিখলাম। ধরো এটা এটা ফ্রুক্টোজ না, আচ্ছা এখানে ধরো 6টা কার্বন থাকলে তখন আমরা হচ্ছে এভাবে লিখতাম 1 1 ডাইফসফেট। তাহলে সেম কার্বনে যখন সেম জিনিসটিও যুক্ত থাকবে, তখন সেখানে আমরা কি লিখতে পারি? ডাই। আর যখন দুইটা আলাদা কার্বনে, একটা হচ্ছে 1 নাম্বার কার্বনে, এখানে দেখো একটা 1 নাম্বার কার্বনে যুক্ত আছে, আর একটা ফসফেট হচ্ছে গিয়ে কি কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে যুক্ত আছে, যখন হচ্ছে গিয়ে কি একটা 1-এ একটা 2-তে অথবা একটা 1-এ অথবা একটা 3-এ যুক্ত থাকবে, তখন সেখানে আমরা বলবো কি বিস। অর্থাৎ আলাদা কার্বনে সেম কম্পাউন্ড থাকলে আমরা বলি বিস, আর হচ্ছে গিয়ে কি সেম কার্বনে সেম কম্পাউন্ড এখানে কি ফসফেট আছে 1 নাম্বার কার্বনে, 2টা ফসফেটই 1 নাম্বার কার্বনে আছে, আর এখানে 2টা ফসফেটের একজন 1-এ একজন 2-এ। ঠিক আছে, এই জন্য আমরা বলি কি বিস। ঠিক সেরকম ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট মানে এখানে 2টা ফসফেট আছে, একটা হচ্ছে গিয়ে 1 নাম্বার কার্বনে যুক্ত আছে ফ্রুক্টোজের, আর আরেকটা ফ্রুক্টোজের 6 নাম্বার কার্বনে যুক্ত আছে, এই জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে 1,6-বিসফসফেট বলবো। ওকে, 1 2 3 4 5 6, 1 নাম্বার কার্বনে একটা ফসফেট, 6 নাম্বার কার্বনে একটা ফসফেট। ওকে, আচ্ছা এখন দেখো এই যে 1,6-বিসফসফেট, এই 1,6-বিসফসফেট তৈরি হওয়ার জন্য নিশ্চয়ই আমাদের একটা ফসফেট প্রয়োজন হয়েছে, কারণ আমার কাছে ছিল ফ্রুক্টোজ 6-ফসফেট, শুধু 6 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল। আমি 1 নাম্বার কার্বনে এখন ফসফেট কোথা থেকে এনে দিলাম? এই ফসফেটটা আমরা কোথা থেকে আনি? আমরা জানি যে ফসফেট প্রয়োজন হলে আমরা এটিপি থেকে আনি। তাহলে এটিপিটা এখানে কনভার্ট হয়েছে এডিপিতে, এবং সেখানে যে ফসফেট উৎপন্ন হয়েছে সেই ফসফেটটাই ফ্রুক্টোজ 6-ফসফেটে যে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করলো। এখন এই যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করলো, সেখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। দেখো কাইনেজ কেন সেটা আমরা জানি, ইতিমধ্যে আমি অনেকবার বলে ফেলেছি। ফসফোফ্রুক্টো কেন? আমাদের কাছে বিক্রিয়ক হিসেবে কে ছিল? ফ্রুক্টোজ 6-ফসফেট, বিক্রিয়ক হিসেবে আছে ফ্রুক্টোজ 6-ফসফেট। তাহলে ফসফেট থেকে আসছে ফসফো, ফ্রুক্টোজ থেকে এসেছে ফ্রুক্টো। অনেকটা এই যে এখানেও দেখো বিক্রিয়ক হিসেবে ছিল গ্লুকোজ 6-ফসফেট, ফসফেট থেকে এসেছে ফসফো, গ্লুকোজ থেকে এসেছে গ্লুকো। ঠিক আছে, এবং এখানে যেহেতু সমানুকরণ বিক্রিয়া হয়েছে তাই আইসোমারেজ। এখানে যেহেতু এটিপি ভেঙে গেছে তাই এখানে এনজাইমটার নাম হচ্ছে গিয়ে কাইনেজ।
তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয়। তাহলে আমাদের এই বিক্রিয়াটা পড়া শেষ। এরপরে দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কি করতেছে, অ্যালডোলেজ বিক্রিয়া হয়। তাহলে অ্যালডোলেজ বিক্রিয়া বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলে তোমরা একটা বিক্রিয়ার কথা কেমিস্ট্রিতে যখন জৈব যৌগ পড়বে তখন জানতে পারবে। তো এখানে যেহেতু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে, তাই এইখানে হচ্ছে বিক্রিয়ার এনজাইমটার নাম কি, অ্যালডোলেজ। তাহলে এখানে হচ্ছে কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে। অ্যালডোল বিক্রিয়ার মধ্যে কি হয়, একটা অ্যালডিহাইড তৈরি হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে, 3-ফসফোগ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড কিন্তু একটা কি অ্যালডিহাইড। তাহলে এখানে কিন্তু একটা অ্যালডিহাইড তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে। আর আরেকটা কি হবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এটা কিন্তু একটা কিটোন। তাহলে এখানে আমাদের এক অণু কিটোন তৈরি হচ্ছে, আর এক অণু তৈরি হচ্ছে কি এক অণু তৈরি হচ্ছে গিয়ে অ্যালডিহাইড। তাহলে আমাদের কাছে ছিল কি, আমাদের কাছে ছিল হচ্ছে গ্লুকোজ, আমাদের কাছে ছিল হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে ছিল 6টা কার্বন। সেই 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে আমরা এখন তৈরি করেছি 3 কার্বন বিশিষ্ট এক অণু ফসফোগ্লিসারালডিহাইড আর 3 কার্বন বিশিষ্ট এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। তাহলে আমরা যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করেছি, এখানে 3টা কার্বন আছে, এবং অ্যাসিটন ফসফেট এখানে একটা ফসফেট আছে। 3-ফসফোগ্লিসারালডিহাইড এখানে হচ্ছে গিয়ে কি, বুঝতেই পারতেছি যে গ্লিসারালডিহাইডের 3 নাম্বার কার্বনে একটা কি আছে, ফসফেট আছে। তাহলে দেখো আমার কাছে 2টা ফসফেট ছিল, সেই 2টা ফসফেটের একটা ভাগ করে দিয়েছি কার কাছে, গ্লিসারালডিহাইডের 3 নাম্বার কার্বনের কাছে, আর আরেকটা ভাগ করে দিয়েছি ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটের কাছে। এবং দুইজনের মাঝখানে কিন্তু আমি অবশ্যই একটা যোগ চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই আমরা খেয়াল করব, ঠিক আছে? কারণ এই জিনিসটাই স্টুডেন্ট হচ্ছে কি সবচেয়ে বেশি ভুল করে, পুরো বিক্রিয়াটা লিখে কিন্তু এখানে যে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে এই জিনিসটা দেয় না। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ওকে? তাহলে তোমরা এটা একটু খেয়াল রাখবে, কারণ দেখো এখানে 3 কার্বন, এখানে 3 কার্বন, টোটাল মিলে 6 কার্বন, আর আমার কাছে বিক্রিয়ক ছিল কি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে এইখানে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, একটা প্লাস চিহ্ন দিতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এই ঘটনাটা ঘটলো, এবং এই জায়গায় তারপরে দেখো আমরা 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে বিক্রিয়াটা পরবর্তীতে লিখবো। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটে কি বিক্রিয়াগুলি হবে না? আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরবর্তীতে একটু পরেই জানতে পারবো। দেখো 3-ফসফোগ্লিসারালডিহাইডটা কি করতেছে, এই 3-ফসফোগ্লিসারালডিহাইড 3 কার্বন বিশিষ্ট এ তৈরি করবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ওকে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে ছিল 3-ফসফোগ্লিসারালডিহাইড, এ তৈরি করতেছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে কি হচ্ছে বলতো, এখানে 1 এবং 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত আছে। এখন যেহেতু আলাদা আলাদা কার্বনে যুক্ত আছে, তাই এখানে আমরা কি লিখতেছি, বিসফসফো, ওকে? এই জিনিসটা তো আমরা বুঝতেই পারবো। এখন দেখো এখানে যে এনজাইম, সেই এনজাইমটার নাম কি, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, ঠিক আছে? ডিহাইড্রোজিনেস। কেন ডিহাইড্রোজিনেস? দেখো আমরা যতবার ফসফেট তৈরি করেছি এই পর্যন্ত সববারই আমরা কিন্তু এটিপি ভেঙে তৈরি করেছি, কিন্তু এই একটা জায়গায় আমরা এটিপি কে ভাঙবো না, এই একটা জায়গায় এনএডিপি হচ্ছে গিয়ে কন্ট্রিবিউট করবে। আমাদের কাছে ছিল কি এনএডিপি, ঠিক আছে? এনএডিপি, সেই এনএডিপি পরবর্তীতে NADH+ তৈরি করতেছে, ঠিক আছে? অর্থাৎ NADH2 যেটা আমরা বলি, NADH2 তৈরি করতেছে। তাহলে এই NADP থেকে একটা ফসফেট নিশ্চয়ই বের হয়ে গেছে, তাই না? NADP তৈরি করতেছে NADH2। তাহলে এর থেকে যে ফসফেটটা বের হয়ে গেছে সেই ফসফেটটাই কিন্তু এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে এসে যুক্ত হয়েছে, বা 3-ফসফোগ্লিসারালডিহাইডে যুক্ত হয়ে কি করতেছে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতেছে। সিম্পল হিসাব দেখো, 3-ফসফোগ্লিসারালডিহাইডে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, কিন্তু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে আমাদের কাছে ফসফেট আছে 2টা। তাহলে আরেকটা ফসফেট আমরা কোথা থেকে পাবো? এখানে আমরা আর এটিপি কে ভাঙবো না, এখানে আমরা ফসফেটটা পাচ্ছি NADP কে ভেঙে। NADP নিজে কি করতেছে, NADP হচ্ছে গিয়ে NADH2 তৈরি করে ফেলতেছে, NADH2 তৈরি করে ফেলতেছে, এবং সাথে সাথে যে ফসফেটটা আছে তার সেই ফসফেটটা যুক্ত হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইডের সাথে, এবং সেই 3-ফসফোগ্লিসারালডিহাইড পরবর্তীতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে ফেলতেছে, ওকে? এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটার নাম কি, ফসফোগ্লিসারালডিহাইড। কারণ ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। দেখো ফসফোগ্লিসারালডিহাইড কেন, কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক হিসেবে ছিল কি, ফসফোগ্লিসারালডিহাইড, তাই আমাদের এনজাইমের নামের শুরুতে ফসফোগ্লিসারালডিহাইড দেয়া। ডিহাইড্রোজিনেস কেন, কারণ এখানে একটা হাইড্রোজেনেশন বিক্রিয়া হয়। দেখো NADP এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে NADH2 তৈরি করতেছে, এই জন্য এই বিক্রিয়াটাকে বলতেছি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, ওকে?
এরপর এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ও কি করবে, ও পরবর্তীতে আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এখন দেখো আমার কাছে আছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যার একে একটা ফসফেট, তিনে একটা ফসফেট, ঠিক আছে, 1 নাম্বার কার্বনে একটা ফসফেট আর একটা হচ্ছে গিয়ে কি 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, ঠিক আছে। এখন সেখান থেকে আমরা কি তৈরি করতেছি, সেখান থেকে আমরা তৈরি করতেছি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে একটা ফসফেট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি, যে এখানে একটা ফসফেট কম আছে, তাই না, এখানে একটা ফসফেট কি কম থাকবে, তাহলে এখানে শুধুমাত্র 3 নাম্বার কার্বনে হচ্ছে গিয়ে ফসফেট থাকবে। তাহলে আমরা এখানে যদি একটু লিখি এভাবে, তাহলে এখানে শুধুমাত্র কি হবে, 3 নাম্বার কার্বনে একটা ফসফেট থাকবে। তাহলে আরেকটা ফসফেট যেটা 1 নাম্বার কার্বনে ছিল সেটা কোথায় যাবে, এখানে ফসফেট তৈরি হয়েছে, এই ফসফেটটা দ্রুত যাবে কি এডিপির কাছে, যে এডিপির সাথে যুক্ত হবে এবং যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। তাহলে দেখো এটিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এরপরে দেখো এই যে এটিপি তৈরি হয়েছে, এরপরে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইখানে এনজাইমটার নামটা একটু আমরা দেখি, আগের সিস্টেম কাইনেজ এনজাইম, কেন, কারণ এটিপি তৈরি হয়েছে, আমরা জানি এটিপি ভেঙে গেলে বা তৈরি হলে যে এনজাইমটা কাজ করে তার নাম কাইনেজ। আর ফসফোগ্লিসারিক অ্যাসিড কেন, কারণ আমাদের এখানে বিক্রিয়ক হিসেবে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য। ওকে, আচ্ছা, তারপরে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করলো, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। এখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে তো 2 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত আছে, তাই না, গ্লিসারিক অ্যাসিডে 2 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত আছে। তাহলে আমাদের কাছে আগে ছিল 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত, এখন হচ্ছে গিয়ে কি ফসফেটটা আর বলছে যে না আমি আর 3 নাম্বার কার্বনে যুক্ত থাকবো না, আমি এখন 2 নাম্বার কার্বনে চলে যাবো, ওরা 3 নাম্বার পজিশনে থাকতে ভালো লাগতেছে না। তাহলে ওর এই যে জায়গা পরিবর্তন হলো, 3 থেকে ও 2-তে চলে আসলো, এই জায়গা পরিবর্তন, এইটাকে আমরা বলি কি মিউটেশন। মিউটেশন মানে কোনো একটা জিনিসের যে সিকোয়েন্স ছিল সেই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখি, ডিএনএ এর বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে সেটাকে আমরা বলি মিউটেশন। তাহলে মিউটেশনে যে এনজাইমটা কাজ করবে, এখানেও কিন্তু মিউটেশন হয়েছে, কারণ ছিল কিন্তু 3 নাম্বার কার্বনে ফসফেটটা, ও এখন আর 3-এ থাকবে না, ও এখন 2-এ চলে আসবে, তাহলে ওর স্থান পরিবর্তন হলো ফসফেটের, এই জন্য এটাকে আমরা বলি মিউটেশন। এই মিউটেশনে যে এনজাইম কাজ করবে সেটাকে আমরা বলি কি মিউটেস। ওকে, তাহলে এখানে ফসফোগ্লিসারোমিউটেস, কেন ফসফোগ্লিসারোমিউটেস, ছিল কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে আসছে ফসফোগ্লিসারো, আর যেহেতু এখানে ফসফেটের স্থান পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তনকে আমরা বলি মিউটেশন, আর মিউটেশনে যে এনজাইম কাজ করে সেই এনজাইমটার নাম হচ্ছে কি মিউটেস, তাই আমরা এখানে বলবো ফসফোগ্লিসারোমিউটেস। ওকে, আচ্ছা, তাহলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। দেখো ধীরে ধীরে কিন্তু আমরা পাইরুভিক অ্যাসিড তৈরির কাছাকাছিতে চলে গেছি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছে, মানে কি এখানে হচ্ছে গিয়ে কি ফসফোইনল বলতে আমরা আসলে ইনল বলতে একটা যৌগ, তোমরা জানবে ইনল মেইনলি হচ্ছে অ্যালকিন প্লাস হচ্ছে গিয়ে অ্যালকোহল, ঠিক আছে, ইনল, ইন যোগ অল, ঠিক আছে, ইন যোগ অল, তাহলে ইন অল মানে হচ্ছে অ্যালকিন প্লাস অ্যালকোহল, অ্যালকিন প্লাস অ্যালকোহল, এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। এখন এই ইনল বিক্রিয়ার ক্ষেত্রে, ইনল বিক্রিয়া বলেও একটা জৈব যৌগের বিক্রিয়া আছে, এই ইনল বিক্রিয়ায় যে এনজাইম কাজ করে তার নামই হচ্ছে ইনলেস। তাহলে এখানে যেহেতু একটা ইনল বিক্রিয়া হয়েছে তাই এই এনজাইমটার নাম ইনলেস এবং তৈরি হয়েছে কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এরপর এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা ইনলটাকে ফসফেটটাকে বের করে দিব, ফসফেট বের করে দিলে এই ফসফেট যে দ্রুত এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো, তাহলে আরেক কোনো এটিপি তৈরি হয়ে গেল, আর যেহেতু এটিপি তৈরি হয়েছে এনজাইমের নাম কি কাইনেজ, আর এটিপিটা তৈরি হয়েছে কি থেকে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে, আমাদের বিক্রিয়ক ছিল কি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাই আগে পাইরুভিক অ্যাসিড যুক্ত করব, এনজাইমটার নাম হবে কি পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে এখানে কি হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। পাইরুভিক অ্যাসিডে আছে 3 কার্বন, দেখো আমাদের কিন্তু পাইরুভিক অ্যাসিড তৈরি করা শেষ এবং আমাদের কিন্তু গ্লাইকোলাইসিস প্রসেসটাও শেষ। পাইরুভিক অ্যাসিডে আছে 3 কার্বন, এই 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে, তাহলে গ্লুকোজ আছে 6 কার্বন বিশিষ্ট আর পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে আমাকে বলো যে আরো 3 কার্বন কোথায় গেল, তাহলে আর 3 কার্বন কোথায় যাবে, দেখো আর 3 কার্বন তোমরা যদি একটু লক্ষ্য করো আর 3 কার্বন কোথাও যাবে না, আর 3 কার্বনও হচ্ছে আমরা পাইরুভিক অ্যাসিড থেকেই পাবো, এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে গ্লুকোজ 1 অণু গ্লুকোজে হচ্ছে গিয়ে 6টা কার্বন
এবং এক অণু পাইরুভিক অ্যাসিডে হচ্ছে গিয়ে 3 কার্বন, তাহলে আমরা এখানে পাইরুভিক অ্যাসিড পাবো 2 অণু। তাহলে তুমি বলতে পারো যে আপু আপনি তো এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি দেখালেন, তাহলে আরেক অণু পাইরুভিক অ্যাসিড কোথা থেকে তৈরি হবে? দেখো আরেক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটও এই সেম প্রসেসের মাধ্যমে আরেক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, যে জিনিসটা এখানে আমরা দেখাইনি। কেন দেখাইনি? পাশাপাশি দুইটা সেম জিনিস লিখলে অনেক বেশি হিজিবিজি হয়ে যেত, আর সেম জিনিস তো দুইবার লেখার প্রয়োজন নেই। তাই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটও এখান থেকে সেম প্রসেসের মাধ্যমে আরেক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমাদের টোটাল 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন দেখো এখানে আমরা টোটাল কয় অণু এটিপি পেলাম, আমরা একটু এটিপির হিসাবগুলি করে ফেলি। তাহলে তুমি এখানে দেখো শুরুতে আমাদের কয় অণু এটিপি খরচ হয়েছিল, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। তার আগে একটা জিনিস দেখো তো, এই বিক্রিয়াগুলির ভেতরে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও উভমুখী তীর চিহ্ন ইউজ করা হয়েছে এবং কোথাও কোথাও হচ্ছে গিয়ে কি একমুখী তীর চিহ্ন ইউজ করা হয়েছে। তাহলে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোথায় আমরা একমুখী তীর চিহ্ন দিব, কোথায় আমরা উভমুখী তীর চিহ্ন দিব? তো তোমাদের এই জিনিসটা বোঝার জন্য দেখো আমরা বিক্রিয়াগুলিকে একটু নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? আমাদের বিক্রিয়াটা শুরু হয়েছিল এই যে এখান থেকে, তাই না, এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে। তাহলে এখানে আমরা হচ্ছে 1 নাম্বার বিক্রিয়া এটা, এরপর এটা 2, এরপরে এটা হচ্ছে গিয়ে কি 3 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ, এরপর এটা 5, 6, এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু নিচের দিকে যাই, এরপরে হচ্ছে 7, 8, 9 এবং লাস্ট 10। তাহলে টোটাল 10টা ধাপ। এই 10টা ধাপের মধ্যে 1, 3, 9 নাম্বার বিক্রিয়া, 1, 3 আর 9 নাম্বার বিক্রিয়াটা কি? 1, 3 আর 9 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে একমুখী। তাহলে তুমি পুরো বিক্রিয়াগুলো লিখে ফেলবা, এরপরে 1, 3 আর 9 নাম্বার বিক্রিয়া একমুখী তীর চিহ্ন দিবা, আর বাকি সবগুলিতে তুমি কিন্তু উভমুখী তীর চিহ্ন ইউজ করবা। ঠিক আছে, উভমুখী বলতে এই সাইন, একমুখী বলতে এই সাইনটাকে বোঝায়, আর উভমুখী বলতে এইটা বোঝায়। ঠিক আছে, তাহলে 1, 3 এবং 9 নাম্বার বিক্রিয়া হচ্ছে একমুখী, এই যে এই তীর চিহ্ন দিবা, আর বাকিগুলো সবাই হচ্ছে উভমুখী। ওকে, তাহলে এটা মনে রাখলে আশা করি ক্লিয়ার হবে। তোমাদের কাজ কি? জাস্ট একটু মনে রাখা যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে। তুমি যদি জাস্ট ধাপগুলি পরপর মনে রাখতে পারো, এনজাইমের নাম মনে রাখা কিন্তু কঠিন না। কারণ আজকে যেভাবে পড়ালাম তারপরে আশা করি এনজাইমগুলির নাম মনে রাখা কঠিন হবে না। জাস্ট সিকোয়েন্স মেনটেন করে যে এই ধাপটার পরে এই ধাপ, এই ধাপটার পরে এই ধাপ, এটা মনে রাখাই তোমার জন্য এনাফ। তাহলে গ্লাইকোলাইসিস আসলে আমরা এইভাবে সুন্দর করে লিখবো। এরপরে আসো আমরা এটিপি হিসাবটা দেখি গ্লাইকোলাইসিসে। দেখো তো এখানে প্রথমে আমার কিন্তু 2 অণু এটিপি খরচ হয়েছিল, ওই যে আমি যখন বলেছিলাম যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো সেখানে আমি কিন্তু 2 অণু এটিপি খরচ করেছি, তাই না? দেখো এখানে হচ্ছে গিয়ে কি এটিপি হচ্ছে এডিপিতে কনভার্ট হয়েছে 1 অণু, এখানে 1 অণু খরচ হয়েছে, এখানে আরেক অণু খরচ হয়েছে। আর আমার এখানে তৈরি হলো কি কি? দেখো আমার এখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার সময় আমাদের এই জায়গায় কি হচ্ছে, এই যে এখানে 1 অণু এটিপি তৈরি হয়েছে, এখানে আরেক অণু এটিপি তৈরি হয়েছে, আর এই জায়গায় 1 অণু NADH তৈরি হয়েছে, NADH2 তৈরি হয়েছে। তাহলে আমরা জানি যে 1 অণু NADH2 থেকে আমরা পাই কত? 3 অণু এটিপি, তাই না? আর আমাদের এটিপি ছিল হচ্ছে গিয়ে আরো 2 অণু এটিপি খরচ তৈরি হয়েছে, আরো 2 অণু এটিপি তৈরি হয়েছে, তাহলে আরো 2 এটিপি। ওকে, আরো 2 এটিপি। আর আমাদের খরচ হয়েছিল কত? খরচ হয়েছে 2 অণু এটিপি, তাহলে আমরা এখানে আবার 2 অণু এটিপি মাইনাস করে দিলাম। তাহলে আমার কাছে আছে কত? আমরা হচ্ছে গিয়ে কি 2 অণু এটিপি খরচ হয়েছে, এই খরচটাকে আমরা কি করতেছি? মাইনাস করে দিচ্ছি, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে কি এটিপি NADH2 থেকে আমরা এটিপি পেয়েছি 3 অণু। ওকে, তাহলে আমার 1 অণু পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখানে দেখো হিসাবগুলো কিন্তু লিখে দেওয়া আছে সুন্দর করে। 1 অণু গ্লুকোজ থেকে এখানে আমাদের 1 অণু খরচ হয়েছে, এখানে 1 অণু খরচ হয়েছে, এরপরে এই জায়গায় এই হচ্ছে গিয়ে কি 2 অণু এটিপি তৈরি হবে। কারণ 2 অণু কেন লিখে দিছে? কারণ হচ্ছে পাইরুভিক অ্যাসিড যেহেতু 2 অণু তৈরি হচ্ছে, এখানে তো জাস্ট 1 অণুর হিসাব দেয়া, তো আমরা হচ্ছে 2 অণুর জন্য এখানে 2 অণু লিখলাম, এরপরে এখানে হচ্ছে গিয়ে কি আরো 2 অণু, এখানে আরো 2 অণু, তাই না? তাহলে আমাদের খরচ হচ্ছে কিন্তু শুধুমাত্র 2 অণু এটিপি, আর আমাদের হচ্ছে গিয়ে কি খরচ 2 অণু এটিপি হচ্ছে, কিন্তু আমাদের এখানে NADH2 তৈরি হচ্ছে 2 অণু, এটিপি তৈরি হচ্ছে গিয়ে কত? এই সাইডে 2 অণু, এই সাইডে 2 অণু, এখানে 2 অণু এটিপি তৈরি হবে না, কারণ এই সেম জিনিসটা তো আবার কি এই সাইড দিয়েও হচ্ছে, এখানে 1 অণু এটিপি, এখানে 1 অণু এটিপি, টোটাল 2 অণু, এখানে 1 অণু এটিপি, আবার এই সেম জিনিসটা তো এই সাইডেও হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন থেকে, এখানে আরেক অণু, 2 অণু, তাহলে টোটাল 4 অণু এটিপি, তাই না? টোটাল 4 অণু এটিপি আর 2 অণু NADH2। 2 অণু থেকে আমরা হচ্ছে কি এখানে যদি একটু ক্লিয়ারলি লিখি, এখানে যদি আমরা একটু ক্লিয়ারলি লিখি তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। দেখো
আমাদের হচ্ছে গিয়ে টোটাল এটিপি NADH2 তৈরি হচ্ছে, এখানে এক অণু NADH2, এই সাইডেও সেম ডাইহাইড্রোক্সি থেকে গেলেও সেম এক অণু NADH2, টোটাল 2 অণু NADH2, যেখান থেকে আমরা পাবো 6 অণু এটিপি। ওকে, এরপরে এখানে হচ্ছে এক অণু এটিপি, এখানে এক অণু এটিপি, 2 অণু, এখানে এক অণু, এখানে আরেক অণু, 2 অণু, টোটাল 4 অণু এটিপি, 4 অণু এটিপি ইকুয়ালস টু 4 এটিপি। আর খরচ হচ্ছে কত? শুধুমাত্র এখানে এক অণু, এখানে এক অণু, 2 অণু, এখানে কিন্তু আবার এই সাইড দিয়ে আরো 2 অণু খরচ হবে, এরকম কিন্তু কিছু নাই, কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কিন্তু 2 অণু এটিপি বিয়োগ করে দিব, ইকুয়ালস টু কত? 8 এটিপি। তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরির সময় গ্লাইকোলাইসিসে টোটাল এটিপি তৈরি হচ্ছে 8 অণু এটিপি। তাহলে এটাই ছিল গ্লাইকোলাইসিস প্রসেস। আশা করি গ্লাইকোলাইসিসটা তোমাদের জন্য মানে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং এই গ্লাইকোলাইসিসটা কিন্তু সবাত শোষণ অবাত শোষণ দুইটার জন্যই সেম ঘটনা ঘটে, এই সেম বিক্রিয়াগুলো ঘটবে, এবং এই গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে অবশ্যই, এবং আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।